30 ডিগ্রি আপতন কোণ হলে ফোকাস দূরত্ব আলাদা হবে, 60 ডিগ্রি কোণ হলে ফোকাস দূরত্ব আলাদা হবে। এক এক কোণের জন্য ফোকাস দূরত্বগুলো আলাদা আলাদা হয় আপতন কোণের জন্য। হ্যাঁ, তবে রশ্মি যদি উপাক্ষীয় হয়, কোণ যদি ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে f = r/2 হয়। তার মানে ওটা আমাদের স্পেশাল কেস একটা, যেটা আমরা জানি। শুরু হচ্ছে 4th সেমিস্টারের প্রথম চ্যাপ্টার, ফিজিক্সের 4th সেমিস্টারের প্রথম চ্যাপ্টার মানে হচ্ছে রে অপটিক্স। আচ্ছা, আমরা অপটিক্স বা আলোক বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করি। একটাকে বলা হয় জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর এটাকে বলি আমরা ভৌত আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানের বিষয়বস্তুগুলো হচ্ছে, 1 নম্বর আমরা প্রতিফলন পড়ব, 2 নম্বর প্রতিসরণ পড়ব, 'প্রতিসরণের মধ্যেই আমরা লেন্স পড়ব, 4 নম্বর আলোকীয় যন্ত্র পড়ব, আলোকীয় যন্ত্র। আলোকীয় যন্ত্র বলতে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলো। আর তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞানের পার্ট এই জিনিসগুলো আমরা পড়বো এক এক করে। আর ভৌত আলোক বিজ্ঞান একদম নতুন তোমাদের। জ্যামিতিক আলোক বিজ্ঞান ক্লাস 10-এ কিছুটা করাই আছে, সেগুলো একটু বেশি করে করতে হবে। ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে আমরা কি কি ঘটনা পড়ি আসলে দেখো। 1 নম্বর আমরা পড়ি, এখানে আমরা পড়বো ভৌত আলোক বিজ্ঞানের শুরুতেই আলোর ব্যতিচার পড়ব। 2 নম্বর আমরা পড়ব অপবর্তন। 3 নম্বরে সমবর্তন। এই 3টা ঘটনা ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে পড়ে, ব্যতিচার, অপবর্তন আর সমবর্তন। তাই এই 3টি তো কিছুই তোমরা জানো না, একদম নতুন, আর এগুলো আমাদের জানা আছে। আচ্ছা, তাহলে শুরু হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে প্রতিফলন। ফার্স্ট এটা দিয়ে স্টার্ট। এই প্রতিফলন তোমরা নিচের ক্লাসেই পড়ছো, শুরু করলাম প্রতিফলন। দেখো, প্রতিফলন তোমরা পড়ছো নিচের ক্লাসেই, এখানে একদম বেসিকটা পড়ানো হচ্ছে না, আমরা ডিরেক্টলি গলীয় তলে প্রতিফলন করব, মানে গলীয় দর্পণ, গলীয় তলে প্রতিফলন, আমরা এই বিষয়টা পড়ব। সমতলের প্রতিফলন নিচের ক্লাসে পড়া। আমি একটু যদি তোমাদের মনে করিয়ে দিতে চাই, সমতলে যখন প্রতিফলন হয় সমতল দর্পণের ক্ষেত্রে, এটা পুরানো পড়া নাই সিলেবাসে। সমতল দর্পণ যদি হয়, পড়ছো তোমরা, প্রতিফলনের অনেক কিছু তো পড়া আছে। যেমন প্রতিফলন কাকে বলে সবাই জানো, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যদি 2 মাধ্যমের বিভেদতল থেকে ফিরে আসে, তাহলে সেই ঘটনাকে বলি আমরা আলোর প্রতিফলন। আলোকরশ্মি ফিরে আসার ঘটনা হচ্ছে প্রতিফলন। প্রতিফলনের 2টো সূত্র হয়, এটাকে আমরা আপতিত রশ্মি বলি, এটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলি, ওবি। এটাকে জানি কি বলতাম আমরা, এখানে একটা লম্ব টানলে যে এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। এটা সমতল দর্পণে, এটা আয়না। আয়নার মধ্যে যখন প্রতিফলন হয় 2টো সূত্র মেনে চলে। হ্যাঁ, একটা হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে, 2টা কোণ সমান। আরেকটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই তলের উপর অবস্থান করবে 3টি। এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। আচ্ছা, প্রতিবিম্ব সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ধরো এটাই আমি একটা আয়না ধরলাম, এই আয়নার সামনে একটা বস্তু রাখা হলো, এই বস্তুটার পেছনে যে প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সেটাকে আমরা প্রতিবিম্ব বলি। এবং এই প্রতিবিম্বটা কি বিম্ব? প্রতিবিম্ব 2 রকম ছিল, একটা সৎবিম্ব, একটা অসৎবিম্ব। আয়নার সামনে যে আমাদের ছবি আমরা দেখতে পাই, এটা আমরা কি বিম্ব দেখি? সৎ না অসৎ? না, এটা অসৎ বিম্ব দেখি আমরা সবসময়। সৎ বিম্ব হচ্ছে, মনে রাখতে হবে, আলোকরশ্মি যদি প্রতিফলন বা প্রতিসরণের পর ডাইরেক্টলি কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, কি বললাম, প্রতিফলন বা প্রতিসরণের পর আলোকরশ্মি যদি এক বিন্দুতে মিলিত হয়, তাহলে সেই বিন্দুটাকে বলা হবে সৎ। দেখো, যেমন আমি একটা লেন্স নিলাম, এটা আলোকরশ্মি যাচ্ছে, গিয়ে প্রতিসরণের পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা প্রতিবিম্ব। এবং প্রতিবিম্বের সংজ্ঞা অনুযায়ী এটা হচ্ছে সৎবিম্ব, কারণ রশ্মিগুলি আফটার রিফ্লেকশন এরা মিলিত হচ্ছে একটা পয়েন্টে, সেই জন্য এটা হচ্ছে সৎবিম্ব। আর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মিলিত হচ্ছে না, মনে হবে ওখান থেকে রশ্মিগুলো আসছে,
অপসারী রশ্মি আসছে কোনো একটা বিন্দুর থেকে, সেই বিন্দুটাকে বলা হবে অসৎ বিম্ব। যেমন আমি এখানে ছবিটা তা রাখবো, দেখো কিভাবে হচ্ছে অসৎ বিম্ব। ধরো এটা বস্তুবিন্দু, বস্তুবিন্দু থেকে আলোক রশ্মি দর্পণের উপর পড়লো। কিভাবে পড়লো? লম্বভাবে পড়লো। আপতন কোণ কত? 180 ডিগ্রি আপতন কোণ, 0 ডিগ্রি আপতন কোণ। এটা হয় অবিলম্বের সঙ্গে, অবিলম্বই তো এটা, অবিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ 0 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। প্রতিফলন কোণ 0 ডিগ্রি মানে রশ্মিটা আবার এদিকে ব্যাক করে যাওয়া। তাহলে এইখান থেকে বিন্দু উৎসের থেকে আলোক রশ্মি আয়নাতে পড়ে আবার ওইদিকে ব্যাক করে যাচ্ছে। আচ্ছা, গেল একটা রশ্মি, যে রশ্মিটা নাকি লম্ব হয়ে পড়ছে। আমরা আরেকটা রশ্মি নিব। আমি আরেকটা রশ্মি এই আয়নাতে এখানে পড়লো, এই বিন্দুতে পড়লো, এটা নিশ্চয়ই আর ওদিকে ব্যাক করবে না। এইখানে অভিলম্ব আছে, এবার অভিলম্ব এরকম। এবার কি হবে? আপতন কোণ এটা, তাহলে প্রতিফলন হবে এইভাবে, তাই না? এইবার এই প্রতিফলিত রশ্মি মনে হবে এরকম একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। এই যে দুটো প্রতিফলিত রশ্মি, দুইটা দিয়ে আমরা প্রতিবিম্বের অবস্থান নির্দেশ করি। দুটো রশ্মি হলেই আমাদের হয়ে যায়, দুইয়ের বেশি হলেও হবে, 3টা 4টা। তাহলে এই একটা রশ্মি আর এই যে প্রতিফলিত রশ্মি যেটা ডিরেক্ট, এই দুটো রশ্মি পেছন দিকে বাড়ালে এই বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। আমরা যদি সামনের থেকে দেখি, এখান থেকে দেখি, এখানে আমাদের চোখ যদি দেখি, মনে হবে এই দুইটা রশ্মি কোথা থেকে আসছে? ওইখান থেকে আসছে। হ্যাঁ, আয়নার পেছনে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো অসৎ বিম্ব। কার অসৎ বিম্ব? এই বস্তুটার অসৎ বিম্ব এখানে। আচ্ছা, এখানে বস্তু কোথায়? এটা এটা তো প্রতিবিম্ব। কি বিম্ব এটা? এটা সৎ বিম্ব। আর বস্তু কোথায়? বস্তু এখানে সমান্তরাল রেখা আসছে, মানে সমান্তরাল আলোক রশ্মি আসছে, মানে হচ্ছে বস্তু হচ্ছে অসীমে। অসীম দূরে বস্তু থাকলে সেখান থেকে আলোক রশ্মি সবসময় সমান্তরাল ভাবে আসবে। তাহলে এইখানে এটা বস্তু আর এটা তার প্রতিবিম্ব। কি বিম্ব? এটা অসৎ বিম্ব হলো। আচ্ছা, সমতল দর্পণ যখন প্রতিবিম্ব গঠন করে তখন বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সবসময় সমান হয়। এটা বস্তু তো, এটা প্রতিবিম্ব। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে, দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব একই হবে, যদি এটা সমতল দর্পণ হয়। শুধু তাই না, বস্তুর আকার যা হয় প্রতিবিম্বের আকারও তাই হবে। আমি তো এখানে বিন্দু আকার নিলাম, বিন্দু আকার না নিয়ে বস্তু যদি আমি বড় নেই, একটা পেন নেই, তাহলে এই পেনের আকার এখানে যে প্রতিবিম্ব দেখা যাবে সমানই হবে তার আকার। আচ্ছা, তাহলে আকারও সমান, দূরত্বও সমান হয়। কার ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে। আমরা সমতল দর্পণ বলে চলছি। আচ্ছা, সমতল দর্পণ সাধারণত তাহলে কি বিম্ব তৈরি করে? অসৎ বিম্ব তৈরি করে। একটা প্রশ্ন অনেক সময় হয় যে সমতল দর্পণ সৎ বিম্ব তৈরি করতে পারে কিনা। সমতল দর্পণ দ্বারা সৎ বিম্ব গঠিত হয় কিনা? হয়। একটা ব্যতিক্রমী উদাহরণ দেখো, সমতল দর্পণ কি করে সৎ বিম্ব গঠন করে। ধরো এটা একটা সমতল দর্পণ, কতগুলো অভিসারী রশ্মি সমতল দর্পণে এসে পড়ছে। একটা রশ্মি, একটা রশ্মি, একটা রশ্মি, অভিসারী। দর্পণটা না থাকলে রশ্মিগুলো কোথায় মিলিত হতো? এখানটায়। দর্পণটা না থাকলে রশ্মিগুলো যেখানে মিলিত হতে সেই বিন্দুটাকে বলা হবে বস্তু। কিন্তু এবার দর্পণ দেওয়াতে কি হবে? রশ্মিগুলো প্রতিফলিত হবে, সামনে মিলিত হবে। প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে বলা হবে প্রতিবিম্ব। তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব। এবার প্রতিবিম্ব কি, সৎ না অসৎ? এবার সৎ বিম্ব। আর বস্তু এখানে কি? অসৎ বস্তু। দেখো, অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন হয় সমতল দর্পণ। তাহলে এটা একটা ব্যতিক্রম। যদি কখনো কোনো প্রশ্নে কোনোদিনও থাকে যে সমতল দর্পণ সদ্বিম্ব গঠন করতে পারে কিনা, একটাই তার উদাহরণ। অভিসারী রশ্মি দর্পণের উপর ফেলো, প্রতিফলিত হওয়ার পর সামনে কোনো বিন্দুতে মিলিত হবে, ওটা হচ্ছে সদ্বিম্ব। ঠিক আছে? তাহলে সদ্বিম্ব অসৎ বিম্বের ধারণা আমাদের থাকতে হবে। মোটামুটি এটাই যে আয়নার পেছনের প্রতিবিম্ব মানে হচ্ছে অসৎ, সামনে হচ্ছে সৎ। আর আচ্ছা, অসৎ বিম্বগুলি সোজা হয় না উল্টানো হয়? অসৎ বিম্ব উল্টা হয়। তোর ছবি কি আয়নাতে উল্টা দেখিস নাকি? পা উপরে মাথা নিচে? হ্যাঁ, অসৎ বিম্ব সোজা হয়, সৎ বিম্ব উল্টানো হয়। জেনারেলি জেনারেলি অসৎ বিম্ব সোজা আর সৎ বিম্ব উল্টানো হয়। কিন্তু এরও ব্যতিক্রম আছে, এরও ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? অসৎ বিম্ব উল্টানো আছে। মরুভূমির মরীচিকা, অসৎ বিম্ব উল্টানো। যাই হোক, সাধারণ ধারণা আমাদের তাহলে এটাই থাকলো যে অসৎ বিম্ব সোজা হবে
সমশীর্ষ আমরা বলি, আর সদ্বিম্ব হবে উল্টানো, ওটাকে আমরা বলি অবশীর্ষ। আর সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান, বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বও সমান। তাহলে আমরা আমাদের প্রাথমিক একটা ধারণা হলো প্রতিবিম্ব এবং প্রতিফলন সম্পর্কে। এবার আমরা স্টার্ট করি আমাদের আসল সিলেবাসের বিষয়। চলে আসলাম গলীয় দর্পণ, গলীয় তলের প্রতিফলন। হ্যাঁ, এটাও ক্লাস 10-এ পুরোপুরি পড়া, সেই পুরো পড়াটাই এখানে পড়া। দেখো, আমি কিন্তু এখানে ডিটেলস দেখবো না, যেহেতু পড়া আছে। আর প্রথমে যে বিষয়গুলো বলবো সেগুলো তো ইন্ট্রোডাকশনের মধ্যে পড়ে, পরীক্ষা আসার সম্ভাবনা কম, তবু জানতে হবে। যদি বলা হয় গলীয় দর্পণ কাকে বলে, তোমরা কি বলবে? এটা হচ্ছে, আমরা বলবো গলীয় পৃষ্ঠতল যুক্ত কোনো প্রতিফলককেই গলীয় দর্পণ বলবো। ধরো এটা একটা গোলক, গোলকের একটা অংশ যদি আমি কেটে নিই, গোলকের আমি এখান থেকে এই অংশটা আমি কেটে নিলাম, এই যে এই অংশটা সেটা আমি বার করে নিলাম, এটা কি আমরা গলীয় দর্পণ বলবো তাহলে? আচ্ছা, তাহলে এইটাকেই আমরা বলছি গলীয় দর্পণ। অনেক উদাহরণ আছে, সাইকেল বেল চকচক করে, ওটা একটা গলীয় দর্পণ। হাতা বা চামচ জাতীয় জিনিস গলীয় দর্পণ, তাহলে এটা একটা গলীয় দর্পণ। এবার গলীয় দর্পণে দুটো পৃষ্ঠা হয়, একটা ভেতরের পৃষ্ঠ, একটা বাইরের পৃষ্ঠ। যখন আলোকরশ্মি ভেতরের পৃষ্ঠে প্রতিফলিত হয় সেটাকে আমরা বলি অবতল দর্পণ, যখন বাইরের পৃষ্ঠে প্রতিফলিত হয় সেটাকে আমরা বলি উত্তল দর্পণ। তাহলে গলীয় দর্পণ দুই প্রকার, গলীয় দর্পণ দুই প্রকার। একটাকে হচ্ছে আমরা বলছি অবতল, আলোকরশ্মি যখন ভেতরের তলে প্রতিফলিত হবে অবতল, আর উত্তল হচ্ছে আলোকরশ্মি যখন বাইরের পৃষ্ঠে প্রতিফলিত হবে। তাহলে এটাকে আমরা বলছি উত্তল। তাহলে গলীয় দর্পণ উত্তলই হোক অবতলই হোক উভয়ই কিন্তু একটা গোলকের অংশ বিশেষ। আমরা সাইড থেকে আঁকছি, এটা সামনের থেকে আঁকলে কেমন হবে, সামনে থেকে দেখলে কেমন হবে গলীয় দর্পণ? গোল হবে, তাই না? আমরা সাইড থেকে সবসময় ড্র করব। আচ্ছা, এবার এই গলীয় দর্পণের আমরা কয়েকটা সংজ্ঞা শিখব, যেগুলো জানা আছে। হয়ে গেছে? হ্যাঁ, এবার কয়েকটি সংজ্ঞা, কয়েকটি সংজ্ঞা দিয়েই শুরু। কয়েকটি সংজ্ঞা। 1 নম্বর, মেরু। গলীয় দর্পণের মেরু বলতে বুঝি আমরা প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, পি বিন্দু। দেখো, আয়নার ঠিক মাঝখানের বিন্দুটাকে বলা হবে মেরু। মেরুকে আমরা পি দিয়ে লিখবো, মেরু একটা বিন্দু, তার মানে প্রতিফলক তলের মধ্যবিন্দু। ছোট করে লিখে দিই, প্রতিফলক তলের মধ্যবিন্দু। নম্বর 2, বক্রতা কেন্দ্র, সি। গলীয় দর্পণ যে গোলকের অংশ হয় সেই গোলকের যে কেন্দ্র, এটা তো একটা গোলকের অংশ, এই গোলকের যে কেন্দ্র থাকবে সেটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, সি দিয়ে লিখবো। তাহলে গলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, এটা একটা বিন্দু। নম্বর 3, প্রধান অক্ষ। দেখো, প্রধান অক্ষ মানে এই যে দুটো বিন্দু আমরা পেলাম সি আর পি, এই দুই বিন্দুগামী যে সরল রেখা, ধরো এটা, এটাকে বলি আমরা প্রধান অক্ষ, এটাকে আমরা বলছি প্রধান অক্ষ। প্রধান অক্ষ তাহলে সি ও পি বিন্দুগামী রেখা, বাস, সি ও পি বিন্দুগামী রেখা। 4 নম্বর, বক্রতা ব্যাসার্ধ। ওই গোলকটার যে ব্যাসার্ধ সেটাই বক্রতা ব্যাসার্ধ। গলীয় দর্পণ যে গোলকের অংশ, দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। 5 নম্বর, ফোকাস।
ধরো ফোকাসের আগে ধারণা, এটা একটা অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা পি। প্রধান অক্ষের সমান্তরাল কতগুলো রশ্মি যে দর্পণে এসে পড়ে, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে যদি মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস। তাহলে দেখো রশ্মিগুলো মিলিত হচ্ছে প্রধান অক্ষের উপর ওই বিন্দুতে। ঠিক উত্তলের ক্ষেত্রে একই রকম, উত্তলের ক্ষেত্রে মিলিত হবে না, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এইটা হচ্ছে ফোকাস। তাহলে আমরা অবতল আর উত্তলের ফোকাসের চিত্রটা আঁকলাম। এবার আমরা সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করি, সহজ করে সংজ্ঞা একটা। দেখো ফোকাসের সংজ্ঞা আমরা কি দিব এখানে। অবতল দর্পণের ফোকাস এটা, এটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস। একটা জিনিস খেয়াল করো সবার আগে, সেটা হচ্ছে অবতল দর্পণের ফোকাস হচ্ছে সৎ একটা বিন্দু, আর উত্তলের ফোকাস কিন্তু একটা অসৎ বিন্দু। এটা দর্পণের পেছনে পড়ে, এটা দর্পণের সামনে পড়ে। আচ্ছা, সংজ্ঞা কিভাবে দিব আমি? দেখো এরকম ভাবে বলতে পারো, নিচে একটা লেখা থাকে যে প্রধান অক্ষের সমান্তরাল কতগুলো আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর যদি প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, অথবা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুগুলোকে বলা হয় ফোকাস। অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট্ট করে কি লেখা যায়, আমি এরকম করে লিখে দিই, বস্তু যখন অসীমে প্রধান অক্ষের উপর প্রতিবিম্বের অবস্থানকে বলা হয় ফোকাস। দেখো এখানে বস্তু কোথায় আছে, তাহলে এটা তাহলে প্রতিবিম্ব। এখানেও তাই, বস্তু অসীমে, হ্যাঁ বস্তু অসীমে মানেই হচ্ছে প্রতিবিম্ব কোথায়, ফোকাস। বাস, আমরা এইভাবে লিখি, বস্তু অসীমে অবস্থিত হলে, অসীমে অবস্থিত হলে প্রধান অক্ষের উপর প্রতিবিম্বের অবস্থানকেই ফোকাস বলা হয়। হলো, তারপরে দেখো আমরা বস্তু দূরত্বকে আমরা সবসময় ইউ দিয়ে লিখবো। হ্যাঁ, ইউ অসীম হলে প্রতিবিম্বের দূরত্ব ভি যেটা, সেটা ফোকাস দূরত্ব হয়। এটা আমি লিখে দিচ্ছি, ফোকাস দূরত্বটা কি সেটা লিখে দিই। দেখো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব আমরা ছোট হাতের এফ দিয়ে লিখবো। মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তার মানে পি হচ্ছে মেরু, এফ হচ্ছে ফোকাস, পি এফ হচ্ছে ফোকাস দূরত্ব স্মল এফ। অনেক সময় চায় ফোকাস তল। আচ্ছা, ফোকাস দূরত্ব সংজ্ঞা এটা কত নম্বর হবে? এটা 6 নম্বর, তাহলে এটা 7 নম্বর। ফোকাস তল, ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে। যদি আমরা একটা তল কল্পনা করি, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে ফোকাস দিয়ে গেছে এমন একটা তল, তাহলে এই যে তলটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ফোকাস তল। লিখবো না, লিখলে কি লিখতাম, লিখলাম প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে ফোকাস বিন্দুগামী কাল্পনিক তল, সেটাকে বলা হয় ফোকাস তল। লিখবে, লেখো ফোকাস বিন্দু দিয়ে, আচ্ছা লিখে দিচ্ছি, ফোকাস বিন্দু দিয়ে, ফোকাস বিন্দু দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কল্পিত তলকে ফোকাস তল বলে। তারপর 8 নম্বর, উপাক্ষীয় এবং প্রান্তিক রশ্মি।
দেখো আমি দুটো আলোক রশ্মি নিলাম, এই একটা আলোক রশ্মি, একটা আলোক রশ্মি আয়নাতে গিয়ে পড়ছে। এটা হচ্ছে সি, বক্রতা কেন্দ্র। এটা পি, হোল, মেরু। এখানে এটা আপতন কোণ, কারণ এটা কিন্তু অভিলম্ব। বক্রতা কেন্দ্রগামী রেখা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ সবসময় অভিলম্ব হয়, তাহলে এটা অভিলম্ব, এটা তো আপতন কোণ। এখানেও এটা ব্যাসার্ধ মানে অভিলম্ব, এটা আপতন কোণ। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই আপতন কোণের মানটা খুব ছোট, এটা অনেক বড়। যেটা নাকি আপতন কোণ অনেক বড় হয় সেটাকে বলা হয় প্রান্তিক রশ্মি, আর যার আপতন কোণ ক্ষুদ্র হয় যে রশ্মিটা, সেই রশ্মিটাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। এখন কত বড় কত ছোট সেটা একটা লিমিটেশন অবশ্যই আছে। সাধারণত এরকম ধরা হয় যে 10 ডিগ্রির বেশি হলে সেটাকে আমরা বলি প্রান্তিক, আর 10 ডিগ্রির কম হলে, মানে 10 ডিগ্রি বা 10 ডিগ্রির কম হলে সেটাকে আমরা বলি উপাক্ষীয়। হ্যাঁ, বাস, আর কিছু জানতে হবে না। এখানে আমি উপাক্ষীয় লিখে দিই, এটা উপাক্ষীয় আর এটা হচ্ছে প্রান্তিক। তারপর 9 নম্বর উন্মেষ। তোমরা নিজেরাই বললে গোলীয় দর্পণ অ্যাকচুয়ালি সামনের থেকে দেখলে গোল দেখা যাবে। তার মানে আমি এটাকে যদি ত্রিমাত্রিক ছবিতে কনভার্ট করি, এরকম না? গোলীয় দর্পণ তো এরকমই হবে, ত্রিমাত্রিক ছবি। দেখো বৃত্তাকার একটা অংশ দেখতে পাচ্ছ, এই বৃত্তাকার অংশের যে ব্যাস, এইটাকে বলা হয় উন্মেষ। এটাকে আমরা উন্মেষ বলি, ধরো ডি। আর এইখানে সি, বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্রে গোলীয় দর্পণের ব্যাস যে কোণ উৎপন্ন করছে এইটাকে আমরা বলি কৌণিক উন্মেষ। ডি হচ্ছে রৈখিক উন্মেষ, আর থিটা হচ্ছে কৌণিক উন্মেষ। সংজ্ঞা আমি লিখলাম না, শুরু করবো এখন। এফ ও আর এর সম্পর্ক নির্ণয়, ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক নির্ণয়। ছবিটা এখানে পি থেকে এফ, এটাকে আমরা ফোকাস দূরত্ব বলি। পি থেকে সি, এটা যেহেতু কেন্দ্র, এটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। শুধু তাই না, এসি এটাও বক্রতা ব্যাসার্ধ, তাই না? এসিও বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, আপহৃত রশ্মি বিয়ে এ বিন্দুতে প্রতিফলনের পর এই পথে আসলো, যেহেতু এটা সমান্তরাল আছে সেহেতু এই বিন্দুটাকে আমরা ফোকাস বলছি, এই বিন্দুটাকে। এখন আমাদের আপতন কোণ থিটা হলে প্রতিফলন কোণ থিটা হয়, তাহলে এটা থিটা হলে এটা থিটা হবে। আমরা দেখো এই কোণ আর এই কোণ সমান, এটা সমান্তরাল, এটা ভেদক, এটা একান্তর কোণ, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। একটা জিনিস খেয়াল করো, সি ডি এফ একটা
সমকোণী ত্রিভুজ পেয়েছি আমরা এফ থেকে ডি বিন্দুর উপর এফ ডি একটা এর উপর লম্ব টানছি, মানে এসির উপর এফ ডি লম্ব টেনে এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি সিডিএফ সমকোণী ত্রিভুজে। এই সমকোণী ত্রিভুজের ভূমি কোনটা? সিডি ভূমি, বাই অতিভুজ, অতিভুজ কোনটা? এফসি ইকুয়াল টু কস থিটা না? তাহলে এফসি কত? সিডি বাই কস থিটা। এফসি ইজ ইকুয়াল টু সিডি বাই কস থিটা। সিডি মানে দেখো আর বাই টু কিনা? অর্ধেক আছে। কাজ শেষ আমাদের। আমাদের চাই কোনটা? পিএফ, ফোকাস দূরত্ব চাই। সুতরাং পিএফ এফ, এফ মানে হচ্ছে পিএফ, পিএফ মানে হচ্ছে পিসি মাইনাস এফসি। পিসি কত? আর পিসি তো আর এফসি এইমাত্র বার করলাম আর বাই টু কস থিটা, টুটা নিচেই লিখলাম। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত আসলো আমাদের? আর কমন 1 মাইনাস 1 বাই 2 কস থিটা। এটাই ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। দেখো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কের মধ্যে আপতন কোণ আছে, দেখছো? তারপরে ফোকাস দূরত্ব আপতন কোণের উপর নির্ভর করে। তোমরা কি পড়ছিলে? এফ ইজ ইকুয়াল আর বাই টু। ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ অর্ধেক পড়ছিলে, কিন্তু আমরা এখানে অর্ধেক পেলাম না, কিন্তু এরকম একটা রিলেশন পেলাম। তাহলে ওটা কখন পাওয়া যাবে? ক্ষুদ্র হবে। কখন? তার মানে যখন রশ্মিগুলি হবে উপাক্ষীয়। হ্যাঁ, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই এইটা ভ্যালিড, না হলে কিন্তু আসলে এইটা দেখো এখান থেকে তোমার কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। যারা এটা জানবে না, এই অঙ্কটা পারবে না। দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, 30 ডিগ্রি আপতন কোণের জন্য ফোকাস দূরত্ব কত? এই কোণের সঙ্গে সম্পর্ক ফোকাস দূরত্বের, এটা 30 ডিগ্রি আপতন কোণ হলে ফোকাস দূরত্ব আলাদা হবে, 60 ডিগ্রি কোণ হলে ফোকাস দূরত্ব আলাদা হবে। এক এক কোণের জন্য ফোকাস দূরত্বগুলো আলাদা আলাদা হয় আপতন কোণের জন্য। হ্যাঁ, তবে রশ্মি যদি উপাক্ষীয় হয়, কোণ যদি ক্ষুদ্র হয়, সেই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু হয়। তার মানে ওটা আমাদের স্পেশাল কেস একটা, যেটা আমরা জানি। এবার সঙ্গে তাহলে লিখবো আমরা তো আসলেই ওটাই প্রতিষ্ঠা করব। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে cos থিটা নিয়ারলি 1। তাহলে এফ ইজ ইকুয়াল টু দেখো আর মাইনাস আর বাই টু হচ্ছে cos থিটা হলো 1, বসিয়ে দাও। তখন এফ ইকুয়াল টু আর বাই টু। হ্যাঁ, তবে এটাই আমাদের লাগবে বেশি, এটাই লাগবে।